আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব কামাল। জনাব মাহবুব কামাল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মাহবুব ভাই, আমরা আপনার সঙ্গে যখন আলাপ করি তখন আমাদের দর্শকদের একটা প্রত্যাশা থাকে যে আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো আমরা প্রায় আমাদের সমাজে ঘটে, নিয়মিতই ঘটে, এবং হয়তো আমরা আলাদা করে এগুলি দেখি না, কিন্তু আপনার সেই আলাদা করে দেখার একটা দৃষ্টি আছে বলে অনেকে মনে করেন, আমিও মনে করি। কিন্তু আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন, গত কয়েক মাস ধরে আমরা এমন সব অপরাধ দেখছি, যেমন একটা শিশুকে ধর্ষণ করা হয়, তারপরে তাকে গলা কেটে হত্যা করা হয়, এবং আজকের পত্রিকাতে আমরা দেখলাম যে একটা ফ্যামিলির মা সহ 3 মেয়ে সহ সবাইকে কুপিয়ে হত্যা করা হচ্ছে। তো এই যে ভয়ঙ্কর রকম ঘটনা, আমি নিজে মাঝে মাঝে চিন্তা করেছি যে হিট অফ দ্য মোমেন্টটা হয়তো কেউ কাউকে একটা গুলি করে দিল, অথবা ধাক্কা দিয়ে ফেলে দিল, অথবা একটা কোপ দিল, মরে গেল। এটা অনেক সময় ঘটে, সারা দুনিয়াতেই ঘটে। কিন্তু একটা শিশু, তাকে আপনি হত্যা করছেন, তো আপনার ভেতরে কি মানসিকতাটা আসলে কাজ করে? এবং তারও চেয়ে বড় কথা, আমরা জাতি হিসেবে কি এতটা নিষ্ঠুর আগে থেকেই ছিলাম? কি এমন ঘটনা আমাদের সমাজে ঘটলো যে মানুষ এমন নিষ্ঠুর আচরণ করতে শুরু করলো? থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার অবজারভেশন তো ঠিকই আছে। ধর্ষণ, সামান্য কারণে হত্যা, ছিনতাই, প্রতিপক্ষের প্রতি অশ্রাব্য নিন্দা, ঝাঁপিয়ে পড়া ইত্যাদি চলছে, অনেক দিন ধরেই চলছে, এবং এটা বেড়ে চলেছে। এইটা ভার্চুয়ালি একটা এপিডেমিকের পর্যায়ে চলে যাচ্ছে। অনেকে বলেন যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে এটার একটা সলিউশন হইতে পারে। এটা একটা বাজে কথা, এটা একেবারেই একটা বাজে কথা। দৃষ্টান্তমূলক শাস্তি যে কোনো রেমেডি না, তার বহু প্রমাণ আছে। দৃষ্টান্তমূলক শাস্তি কি হচ্ছে না? হচ্ছে তো। আপনি জানেন, এরশাদ শিকদারের যখন ফাঁসি হলো, ঠিক তার পরের দিন খুলনায় আরেকটা মার্ডার হয়েছিল। অর্থাৎ এরশাদ শিকদারের এই যে দৃষ্টান্তমূলক শাস্তি, এটা কোনো কাজে আসে নাই। ইভেন ধরেন রামিসার যে মৃত্যুদণ্ড রায়ের পর কয়েকটা ধর্ষণের ঘটনা ঘটছে এবং গ্যাংরেপও হয়েছে। তাইলে দেখা যাচ্ছে যে দৃষ্টান্তমূলক শাস্তি অপরাধ দমনে কোনো কাজ করতে পারছে না। সমস্যাটা কোন জায়গায়, সেগুলো আমরা আসতেছি। দেখেন, এই যে এত ঘটনা ঘটছে না, আপনি কয়টার বিচার করবেন? আমরা দেখতেছি যে সেসব ঘটনারই বিচার হয় যেগুলো মিডিয়া ট্রায়াল হয়। আগে যখন একটা মিডিয়া ট্রায়াল হয়ে যায়, অর্থাৎ যেসব ঘটনাগুলো ক্লিক করে সেসব ঘটনাগুলির বিচার হয়, তখন পুলিশ, জুডিশিয়ারি, প্রাইম মিনিস্টার সবাই ইনভলভ হয়। এখন মিডিয়া ট্রায়াল কয়টা ঘটনার হবে আপনি বলেন? প্রতিদিন তো 4টা, 5টা, 6টা ঘটনা। তার মানে দেখা যাচ্ছে যে আপনার সব অপরাধের বিচার হবে না, হলেও খুব দীর্ঘ সময় নেবে। আচ্ছা, আমি একটু থামাই আপনাকে এখানে, আমি আবার আপনার প্রসঙ্গে আসবো। আমি মাঝখানে একটু জেনে নিই, এই যে আপনি একটা কথা বললেন, এই যে সমস্ত ঘটনার মিডিয়া ট্রায়াল হয় সেগুলির কেবল একটা বিচার হয়। তো এই মিডিয়া ট্রায়াল হওয়ার মাধ্যমে বিচারের নিশ্চয়তা, এখানে কি এক ধরনের ভুলের সম্ভাবনা থাকে না, আশঙ্কা থাকে না? কারণ মিডিয়া ট্রায়াল তো অনেক সময় ভুলভাবে হয়। হ্যাঁ, মিডিয়া ট্রায়ালও আপনার মোটিভেটেড হইতে পারে, কিন্তু কথাটা হচ্ছে আলটিমেটলি তো বিচারটা করবে আদালত। মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিচারটা শুরু হয়, আমি সেইটা বলছি। রাইট, বিচারটা শুরু হয়। যেমন রামিসা যদি মিডিয়া ট্রায়াল না হইতো, তাহলে কিন্তু প্রধানমন্ত্রী দৌড়ায় যাইতেন না, ঠিক আছে? কারণ আরও তো ঘটনা ঘটছে, সেগুলোতে যায় প্রধানমন্ত্রী, যায় না তো। আচ্ছা, এবং মিডিয়া ট্রায়াল হলে যে বিচার হয় তার অনেক প্রমাণ আছে। যেমন ইয়াসমিন হত্যা, দিনাজপুরের প্রথম খালেদা জিয়ার আমলের। রিমা হত্যা, যেহেতু সাংবাদিকের মেয়ে ছিল, মিডিয়া ট্রায়াল হয়েছে। তারপরে তো ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির রুবেল হত্যা, মিডিয়া ট্রায়াল হয়ে গেছে। পরে মনে আছে তারও আগে একটা হত্যা ছিল, সালেহা হত্যা। হ্যাঁ, তারপরে রুবেল হত্যা, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। তো ফলে এগুলো হয়, মিডিয়া ট্রায়াল হলে হয়। এখন
তাহলে কি মানে এই দৃষ্টান্তমূলক শাস্তি যে রেমেডি না, তাহলে জিনিসটা কোথায়, মানে সব প্রবলেমটা কোন জায়গায়, এটা আমরা একটু ডিটেক্ট করার চেষ্টা করি প্লিজ। প্রথমত দেখেন, বাঙালি কিন্তু একটা অসুস্থ জাতি। অসুস্থ জাতি আমি কেন বলছি, পৃথিবীর কোনো শহরে ঢাকা শহরের মতো ফার্মেসি পাবেন না, পৃথিবীর কোনো দেশে এত ওষুধের দোকান আপনি পাবেন না। আর ঢাকা শহরে আপনার বাসা থেকে নামলেই একটা মেডিসিনের দোকান, 10 হাত দূরে আর একটা। অথচ আপনি যদি একটা ভালো বই কিনতে চান, তাহলে আপনাকে 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে নিউ মার্কেটে যেতে হবে অথবা অন্য কোনো মার্কেটে যেতে হবে, তারপরও আপনি পাবেন কিনা সন্দেহ। তাইলে যে দেশে ওষুধ বিক্রি হয় বেশি, বই বিক্রি হয় না, এটা অসুস্থ জাতি নাকি? তো এখন এই অসুস্থতা না, এটা ছিল আগে দৈহিক অসুস্থতা বেসিক্যালি, এখন হয়ে গেছে আপনার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, মনোবৈকল্য হয়ে গেছে। এখন সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের সংখ্যা বাড়ছে, মনোবৈকল্যের সংখ্যা বাড়ছে। এবং এই মনোবৈকল্যের কারণে আপনার কালেকটিভ শুভচিন্তা থাকছে না। কালেকটিভিজম বা সমষ্টিগতভাবে একত্রে ভালো থাকা, এই চিন্তাটা এখন আর নাই। আচ্ছা, এখানে আবার একটু ইন্টারাপ্ট করি। সেটা হলো এই যে বললেন, এই যে মনোবৈকল্য বাড়ছে, এই বাড়ার পেছনের কারণটা কি? আচ্ছা, কারণগুলি আমরা পরে আসছি, মনোবৈকল্যকে ডিটেক্ট করি আমরা। আচ্ছা, এই যে কালেকটিভিজম এখন নাই, হ্যাঁ, যে সবাই মিলে ভালো থাকবো, এটা এখন নাই। এখন হয়েছে ইন্ডিভিজুয়ালিস্টিক এবং উইথ মেন্টাল ডিসঅর্ডার। ঠিক আছে, এখন মেন্টাল ডিসঅর্ডারগুলি কী কী চলতেছে, আমি একটু একাডেমিক হই, কিছু মনে করেন না। সেটা হলো যে, যেমন একটা মেন্টাল ডিসঅর্ডার হচ্ছে ডেসপারেটনেস। আচ্ছা, মানুষ ডেসপারেট হয়ে যাচ্ছে। ডেসপারেটনেসটা কি? এইটা হচ্ছে একটা স্টেট অফ এক্সট্রিম আর্জেন্সি, চরম একটা আর্জেন্সি থাকছে মানুষের মধ্যে সবসময়। অনেকের মধ্যে একটা জরুরি অবস্থা জারি থাকতেছে, ঠিক আছে, এবং হতাশা থেকে এই জরুরি অবস্থা, এবং সে মনে করতেছে সে যেটা করতে চাচ্ছে এটার আর কোনো বিকল্প নাই, ফলে সে রেকলেস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মধ্যে চিন্তাটা এরকম যে মানে আমার কাছে আর কোনো বিকল্প নাই, আমাকে এটা করতেই হবে, ফলে সে রেকলেস হয়েছে, ডেসপারেট। এবং এটা আমরা দেখছি 5ই আগস্টের সময়, আন্দোলনের সময়, যে একটা মারলে 10টা আসে। তখন কিন্তু এই যে একটা মরলে 10টা আসে, এই যে রেকলেস, ডেসপারেট, হ্যাঁ, ওখান থেকে কিন্তু এইটা আরও ক্রমান্বয়ে বাড়ছে। ঠিক আছে, এবং আপনি দেখবেন ইয়াং জেনারেশনের মধ্যে, তরুণদের মধ্যে দেখবেন যে জিগজ্যাগ ওয়েতে মোটরসাইকেল চালানো, এটাও কিন্তু ডেসপারেটনেস। সে কিন্তু ভাবতেছে না যে এই যে সে দ্রুত বেগে জিগজ্যাগ ওয়েতে মোটরসাইকেলটা চালাচ্ছে, এইটা একটা অ্যাক্সিডেন্ট ঘটাইতে পারে বা সে নিজেও মরে যেতে পারে, কিন্তু সে ওটা চিন্তা করছে না, সে ডেসপারেট হয়ে যাচ্ছে। এটা একটা। 2 নম্বর হচ্ছে সাইকোপ্যাথি। মানুষের মধ্যে আপনার সাইকোপ্যাথের সংখ্যা বাড়তেছে। সাইকোপ্যাথিটা কি? এটা এমন একটা নিউরো অবস্থা যখন মানুষের মধ্যে কোনো এমপ্যাথি থাকে না, অর্থাৎ অন্যের ফিলিং, অন্যের ইমোশন, অন্যের পার্সপেক্টিভ সে বুঝতে পারে না। ঠিক আছে, এবং শেয়ারিং বলে তার কিছু থাকে না। ঠিক আছে, যে আপনার যে একটা ফিলিং আছে, এইটার কোনো মূল্য নেই আমার কাছে, আমার কোনো এমপ্যাথি নাই। ঠিক আছে, এই এমপ্যাথির অভাবে সবাই সাইকোপ্যাথ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা একটা। আর আমি কিন্তু ওই প্রশ্নটা আবার আপনাকে স্মরণ করে দিচ্ছি। আপনি যে কারণগুলি বলছেন, এই যে ডেসপারেটনেস অথবা এমপ্যাথি নাই বলতেছেন আপনি, সহানুভূতি নাই, আমার বক্তব্যটা হলো এগুলো কেন নাই? আচ্ছা, এটা তো আগে ছিল, এগুলো দূর হয়ে গেল কবে? হ্যাঁ, বলতেছি। এবং কি কারণে গেল? হ্যাঁ, এটা বলবো, পরে বলতেছি। আচ্ছা, আমার প্রশ্নটা মাথায় আছে আমার। আমি শুধু এই ইয়েগুলি, সিমটমগুলি বলতেছি আগে। আরেকটা হচ্ছে নার্সিসিজম মানুষের মধ্যে দেখা দিচ্ছে। সেটা হচ্ছে, এটাকে আত্মরতি বলা যেতে পারে। নিজের জন্য অতিরিক্ত মুগ্ধতা এবং আত্মপ্রেম, নিজের প্রতি চরম ভালোবাসা, আত্মকেন্দ্রিক হয়ে যাওয়া, হ্যাঁ, এবং নিজের গুরুত্ব সম্পর্কে এমন অতিরঞ্জিত ধারণা যে সে তখন আর অন্য কাউকে ভালোবাসতে পারে না। এটাকে নার্সিসিজম বলে আর কি।
ঠিক আছে, অন্য অন্য কারোর প্রতি তার ভালোবাসে, সে নিজেকেই ভালোবাসে বেশি। আরেকটা আছে, এই রোগটা কিন্তু আগে তো ধর বিচ্ছিন্নভাবে ছিল, এখন এইটা ব্যাপক আকার ধারণ করেছে, সিজোফ্রেনিয়া। জি। ঠিক আছে, সিজোফ্রেনিয়াটা হচ্ছে মানুষ ইরেশনাল হয়ে যায়, যুক্তিহীন হয়ে যায়, ভ্রান্ত ধারণা সে নিমগ্ন হয়ে পড়ে এবং সবাইকে সন্দেহ করে এবং সে একটা নিজস্ব জগৎ তৈরি করে ফেলে এবং এর বাইরে সবাইকে শত্রু মনে করে। এটা সিজোফ্রেনিয়ার লক্ষণ, এটা কিন্তু বাড়তেছে। আরেকটা আছে প্যারানয়, প্যারানয়েড হয়ে যাচ্ছে সবাই। সেটা কি? এটাও সন্দেহ অবিশ্বাসের একটা রোগ এবং সবসময় সে মনে করে অন্যরা তার ক্ষতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাই সে আগাম ঝাঁপায় পড়ে। ঠিক আছে, এটা একটা আছে। আরেকটা সবচেয়ে মারাত্মক যেটার কারণে ধর্ষণ বাড়তেছে, এই যে শিশু ধর্ষণ বলেন আর বলেন, এটা হচ্ছে স্যাডিজম। ঠিক আছে, এই স্যাডিজম হচ্ছে আপনার একটা মারাত্মক রোগ, অন্যকে দৈহিক ও মনস্তাত্ত্বিকভাবে কষ্ট দিয়ে আনন্দ পাওয়া। স্যাডিস্ট হয়ে যাচ্ছে মানুষ। ঠিক আছে, অন্যের মধ্যে সে পেইন ইনজেক্ট করবে, পেইন ঢুকাবে এবং সেখান থেকে সে সন্তুষ্ট হবে। ঠিক আছে, এই যে যখন রামিসাকে যখন ধর্ষণ করা হয়, এটা কিন্তু একটা স্যাডিস্টিক যে সে যত বেশি যন্ত্রণা পাবে তত বেশি সে আনন্দিত হবে। ঠিক আছে, আপনি দেখেন রামিসার, আপনি দেখছেন তার ধর্ষণের ঘটনাটা কি। হ্যাঁ, এবং এই স্যাডিজম হয়েছে কি আপনার প্রাত্যহিক জীবনে এটা দেখা যাচ্ছে অনেকের মধ্যে, আবার এইটা অনেক বড় আকার ধারণ করতেছে এবং কেউ যখন তার স্ত্রীকে পেটাচ্ছে সেটাও কিন্তু স্যাডিজমের একটা লক্ষণ। জি। আরেকটা আছে, সেটা হচ্ছে মুহূর্তের অনুপ্রেরণা। এই যে আপনি কিছুক্ষণ আগে বলতেছিলেন ইন্ট্রোডাক্টরিতে যে হিট অফ দ্য মোমেন্ট, মুহূর্তের অনুপ্রেরণা, সেটা হচ্ছে যে ইদানিং দেখা যাচ্ছে মানুষের একটা অংশের মধ্যে মুহূর্তের মধ্যে বেঁচে থাকার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ইংরেজিতে যেটাকে বলে লিভিং ইন দ্য মোমেন্ট। আপনার জীবন কি? জীবন তো হচ্ছে আপনার একটা উদ্দেশ্য থাকে এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে মানুষ জীবন সাজায়, কিন্তু না, মানুষ হয়ে পড়ছে মুহূর্তের প্রেরণা। ঠিক আছে, হঠাৎ তার মনে হচ্ছে যে এই মেয়েটাকে ধর্ষণ করতে হবে, তাতে যা হওয়ার হবে। ঠিক আছে, সে ওই মুহূর্তে অনুপ্রাণিত হয়ে সে ঝাঁপিয়ে পড়ল। ঠিক আছে, এবং এই মুহূর্তের অনুপ্রেরণা কিন্তু আপনার রাজনীতিকদের মধ্যেও কাজ করে। যেমন ধরেন আপনি এই যে আবদুল্লাহ সাহেবকে যে এত অপমান করা হলো না, জাহিদ সাহেব মনে করতেছে এই সেই মুহূর্তের মধ্যে বেঁচে আছে। সে কিন্তু ভাবতেছে না যে ঘড়ির কাঁটা থেমে নাই, সে কিন্তু ভাবতেছে, সে মনে করতেছে এইটাই বোধহয় সময়, এর বাইরে কোনো সময় নাই। তো ফলে সে এই মুহূর্তের মধ্যে বেঁচে থেকে সে করতেছে কি, আবদুল্লাহ সাহেবের প্রতি এই ধরনের একটা অসম্মানজনক সিদ্ধান্ত তারা নেওয়া হইল। কিন্তু এই মুহূর্তের অনুপ্রেরণা যে সামনের কোনো দিনে মানে তার প্রতি পাল্টা হিসাবে আসতে পারে, সেইটা ভাবতেছে না, সে মুহূর্ত দ্বারা অনুপ্রাণিত। ঠিক আছে, আরেকটা শেষ করে দেই, এটি শেষ। সেটা হচ্ছে, এটা রাজনীতিকদের মধ্যে বেশি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ম্যাকিয়াভেলিজম। আপনি জানেন ম্যাকিয়াভেলি একজন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, তার একটা বই আছে বিখ্যাত দ্য প্রিন্স। সেখানে উনি এই যে রাজনীতিকদের কতগুলি ডিসকোয়ালিটি এগুলি তুলে ধরছেন, যে সেটা হচ্ছে যে আপনার নিষ্ঠুরতা, তারপর ম্যানিপুলেশন, তারপরে ডিসরিগার্ড ফর আদার্স, অন্যের প্রতি সম্মান না থাকা এবং স্বার্থসিদ্ধির জন্য যা খুশি তাই করা। এইটা হচ্ছে আপনার পলিটিশিয়ানদের মধ্যে আমরা দেখি এগুলি। এই যে এবং সবটা মিলিয়ে না আপনার ডার্ক পার্সোনালিটির সংখ্যা বাড়তেছে। ঠিক আছে, এইটা কী বলে, এটা কালো ব্যক্তিত্ব সংখ্যা বাড়তেছে এবং এদের বিহেভিয়ার হয়ে যাচ্ছে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার আমরা লক্ষ্য করতেছি অনেকের মধ্যে। এবং এই ডার্ক পার্সোনালিটি আজকে এই সমাজকে আপনার নানা রকম অপকর্ম, নানা রকম অপরাধ, নানা রকম মনোবৈকল্য দ্বারা সৃষ্ট নানা রকম একটা নরক বানিয়ে ফেলছে অনেকটা। হ্যাঁ, কিন্তু আমার ওই প্রশ্নটা কিন্তু রয়ে গেল, আমি বলছি যে এই চেঞ্জটা মানুষের মধ্যে কেন এলো, এবং কবে এলো, কোন ঘটনার প্রেক্ষিতে এলো, এবং তাদের সংখ্যাই কেন আমাদের বেশি বেশি দেখতে হচ্ছে। হ্যাঁ, বলছি আপনাকে আমি। হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে, দেখেন, এইটা আওয়ামী লীগ রেজিমেও ছিল। আওয়ামী লীগ রেজিমেও আপনার এই যে উপসর্গ বলছে, এগুলি খুব
মিনিমাম মাত্রা ছিল। আপনি জানেন যে কোনো ধরনের বিপ্লব বলেন, যে কোনো ধরনের গণ অভ্যুত্থান বলেন, যে কোনো ধরনের বড় সামাজিক পরিবর্তন ধরেন, এইটা শেষ হয়ে গেলে আপনার কতগুলি নেগেটিভ উপসর্গ তৈরি হয় সমাজে। পজিটিভ তো একটা আছে যে ঠিক আছে আমরা একটা নতুন কিছু পাইলাম, কিন্তু সমাজে মানে আদার সাইড অফ দ্য কয়েন হচ্ছে এমন কতগুলি নেতিবাচক জিনিস জন্ম নেয়, যেইটা ওই অভ্যুত্থান এবং ওই বিপ্লবের গর্ভ থেকেই জন্ম নেয়। যেমন ধরেন আমি বলি 71 আমাদের যে মুক্তিযুদ্ধের আগে কিন্তু মানুষ এত অপরাধপ্রবণ ছিল না, ঠিক আছে। মুক্তিযুদ্ধ যেহেতু একটা বড় ধরনের আপনার বিপ্লব বলেন আর স্বাধীনতা সংগ্রাম বলেন, সেটা শেষ হওয়ার সাথে সাথে আপনি দেখেন এমনকি মুক্তিযোদ্ধাদেরও অনেকেই আপনার অপকর্ম করেছে, ঠিক আছে। বিহারি মেয়ে বিয়ে করা থেকে শুরু করে ছিনতাইও করেছে অনেকে, হত্যা হয়েছে অনেকে। এবং আপনি জানেন মুক্তিযুদ্ধ শেষ হওয়ার কয়েকদিন পরে কাদের সিদ্দিকীর মতো একজন ভ্যালিয়েন্ট মুক্তিযোদ্ধা উনি স্টেডিয়ামে আমার চোখের সামনে, অনেকের চোখের সামনে 3-4 জন আনআর্মড বিহারিকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করছেন, হ্যাঁ, যেটা জেনেভা কনভেনশনের টোটালি একটা বিপরীত কাজ। তার মানে কি ওইটা কেন করছে? ওই যে 9 মাসের যে স্ট্রাগলটা, ওই 9 মাসের যে শত্রু হত্যার মধ্য দিয়ে তার মধ্যে যে এক ধরনের হিরোইজম ছিল, সেইটার একটা নেগেটিভ প্রকাশ ওখানে গেছে। তো যে কোনো বড় ধরনের ঘটনায় সমাজে এবং ওই যে আপনি জানেন তো সাইমন বলিভারের একটা কথা আছে বিখ্যাত। সাইমন বলিভার আপনার ল্যাটিন আমেরিকার 5টা দেশের মুক্তি সংগ্রামের সঙ্গে জড়িত ছিল। বলিভিয়ার নাম তার নাম অনুসারে হয়েছে। ওর একটা কথা আছে, রেভলিউশন ডিভাউটস ইটস ওন চিলড্রেন। বিপ্লব তার নিজের সন্তানদের খেয়ে ফেলে, ঠিক আছে। তো 5ই আগস্টের পরে, 5ই আগস্টে তো বড় ধরনের অভ্যুত্থান, তাই না? জি, বড় ধরনের একটা অভ্যুত্থান। সেই অভ্যুত্থানের মধ্যে সমাজে আপনার নেগেটিভ ভাইসিস জন্ম নিবে, এইটা সাইন্টিফিক, এটা হিস্টোরিক্যালি এটা সাইন্টিফিক, ঠিক আছে। সাইমন বলিভার তো মিথ্যা হইতে পারে না, তাকে আমরা ভুল প্রমাণ করতে পারবো না, ঠিক আছে, আমাদের ওই যোগ্যতা নাই, ঠিক আছে। তো ফলে এই যে রেভলিউশন ডিভাউটস ইটস ওন চিলড্রেন, বিপ্লব তার নিজের সন্তানদের খেয়ে ফেলে, মানে যারা বিপ্লব করছে তারা ডিরেল হয়ে যায়। তা আমরা দেখছি না, আমরা দেখছি তো, জি, অনেক জুলাই যোদ্ধা ডিরেল হয়ে যায় নাই নানাভাবে। তো ফলে ওখান থেকে এক ধরনের মনস্তাত্ত্বিক একটা বড় ধরনের চেঞ্জ আসছে, ঠিক আছে, মনস্তাত্ত্বিক একটা বড় চেঞ্জ আসছে। এবং এই যে বল প্রয়োগ করলে আদায় করা যায়, এই যে কনসেপ্টটা, বল প্রয়োগ করে শেখ হাসিনার মতো একজন শক্তিশালী শাসককে তাড়ানো যায়, হ্যাঁ, এই বল প্রয়োগের কনসেপ্টটা কিন্তু এখানে ব্যক্তি লেভেলেও চলে আসছে। আমি কি বুঝাতে পারছি জিনিসটা? জি, একদম ক্লিয়ার। ব্যক্তি লেভেলও চলে আসছে। আরে বল প্রয়োগ করতে সবই হয়, হ্যাঁ। এবং তখন হয়েছে কি, এই যে মানুষের যে ওই অতৃপ্ত যে সমস্ত আকাঙ্ক্ষা ছিল, সেগুলি বাস্তবায়নে মানুষ তৎপর হয়ে উঠছে। এই যে ডিস্যাটিসফ্যাকশন ছিল, সেক্সুয়াল ডিস্যাটিসফ্যাকশন, অর্থনৈতিক ডিস্যাটিসফ্যাকশন, হ্যাঁ, এগুলি চরিতার্থ করার জন্য মানুষ ব্যস্ত হয়ে পড়ছে। এবং আপনি দেখবেন 5ই আগস্টের পরে জুলাই যোদ্ধাদের অনেকে বিয়ে করা শুরু করছে। তাদের মধ্যে এক ধরনের অতৃপ্তি ছিল, হ্যাঁ। এবং এই যে 5ই আগস্টের পরে যে দুর্নীতিগুলি হয়েছে, হ্যাঁ, এই যে অর্থনৈতিক বঞ্চনা যে দীর্ঘদিন ধরে ছিল বঞ্চনা, সেগুলিকে তারা স্যাটিসফাই করতে চাইছে। ফলে সমাজে অনেক অপরাধ বের হয়ে গেছে। এখন এইটা 5ই আগস্টের পরে এইটা জিওমেট্রিক প্রোগ্রেশনে বাড়ছে। শেখ হাসিনার আমলে ছিল অ্যারিথমেটিক প্রোগ্রেশন, হ্যাঁ, অঙ্কের নিয়মে বাড়ছে, আর এইটা হচ্ছে জ্যামিতির নিয়মে বাড়তেছে, মানে লাফায় বাড়তেছে এটা। তো ফলে এইটা একটা ভয়াবহ অবস্থার মধ্যে আমরা আছি। এবং এইটা থেকে বের হইতে হইলে আপনাকে ম্যাস কাউন্সেলিং, অর্থাৎ গণ কাউন্সেলিং ছাড়া কোনো উপায় দেখতেছি না আমি। এখন গণ কাউন্সেলিংটা আপনি কিভাবে করবেন? কে করবে? উদ্যোগটা কে? হ্যাঁ, এইটা ধরেন যে সরকারের পক্ষ থেকে নাগরিক সম্প্রদায়ের দায়িত্বটা বেশি, যারা সুস্থ, যাদের মধ্যে কোনো মেন্টাল ডিসঅর্ডার নাই, হ্যাঁ, তাদের উচিত যে আপনার তার পেরিফেরি, তার সার্কেলের মধ্যে যারা আছে তাদের সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা বলা, হ্যাঁ। এনজিওগুলো এটা ভূমিকা রাখতে পারে, হ্যাঁ, কাউন্সেলিং, মানে ধরেন যে প্রত্যেকটা ফ্যামিলিতে গিয়ে, হ্যাঁ, এই যে মানে যারা মানে ডেসপারেট হয়ে যাচ্ছে, যারা আপনার স্যাডিজমে ভুগতেছে, হ্যাঁ,
এদের জন্য এক ধরনের কাউন্সিলিং তারা করতে পারে ফ্যামিলিতে গিয়ে, এবং এটা নাগরিক সমাজের দায়। দেখেন এইটা এখন আর পলিটিশিয়ানদের হাতে নাই, বুঝছেন? আমি আই রিপিট, এই যে ডিজেনারেশন, এই যে অবক্ষয়টা না, এইটা পলিটিশিয়ানদের হাতে নাই। এইটা চলে গেছে এখন মনস্তত্ত্ববিদদের কাছে, এইটা চলে গেছে এখন একাডেমিশিয়ানদের কাছে, এইটা চলে গেছে এখন সমাজবিজ্ঞানীদের কাছে। এইটা এখন পলিটিশিয়ানদের হাতে নাই। এগুলো পলিটিশিয়ানরা আর হ্যান্ডেল করতে পারবে না, ঠিক আছে? এবং অ্যাকাডেমিশিয়ান এবং মনস্তত্ত্ববিদদের এখন দায়িত্ব হচ্ছে যে এই যে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার যে চলতেছে, ব্ল্যাক পার্সোনালিটির সংখ্যা বাড়তেছে, এইটা কিভাবে এখান থেকে কীভাবে কিওর করা যায়, এবং এইটা যাতে না হয়, এইটা তাদের প্রেসক্রিপশন লাগবে, তারা কি বলতে চায়, এবং তাদের প্রেসক্রিপশন অনুযায়ী একটা ম্যাস কাউন্সিলিংয়ের মধ্য দিয়ে যদি আমরা ভালো হইতে পারি, অথবা একটা যে কথাটা আমি প্রায় আগে বলতাম যে আমাদের একটা কালচারাল রেভলিউশন দরকার। আমরা তো বিপ্লব করছি হচ্ছে আপনার পলিটিক্যাল বিপ্লব, আমরা তো কালচারাল রেভলিউশন করি নাই চায়নার মতো। হ্যাঁ, তো ফলে এই যে এই জিনিসগুলো এখন আপনাকে, ঠিক আছে, আপনার কথা বুঝলাম যে কিভাবে হতে পারে, কিন্তু সেরকম হওয়ার কোনো নমুনা কি আপনি দেখছেন? না, দেখছি না তো। দেখেন, মানে আমরা না, এই যে একটু আমি কথা বললেই কেন জানি একটু একাডেমিক হয়ে যায়। আমরা যে সমাজটাতে এখন বাস করতেছি সেটাকে বলে ডেস্টোপিয়ান সোসাইটি। আপনার জর্জ অরওয়েল 1984 নামে একটা বিখ্যাত বই লিখছেন, তো 1950-তে লিখছেন উনি। হ্যাঁ, এবং বইটার নাম হচ্ছে 1984। 84-এর পরে সোসাইটি হয়ে যাবে ডেস্টোপিয়ান। এই ডেস্টোপিয়ান সোসাইটি হচ্ছে সবাই খাবে, দাবে, ঘুমাবে, ওই যে খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, চকচকে ব্লেডে দাড়ি কামাচ্ছি, এগুলি চলবে, কিন্তু কেউ প্রশ্ন করবে না। কেউ প্রশ্ন করবে না যে কেন ইচ্ছে হচ্ছে, কেন এগুলো হচ্ছে। এইটা একটা আনকোয়েশ্চেন্ড সোসাইটি হয়ে গেছে, কেউ কোনো প্রশ্ন করবে না, করছে না। খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, চকচকে ব্লেডে দাড়ি কামাচ্ছে। হ্যাঁ, চারদিকে যে কি হচ্ছে, কেন হচ্ছে, এগুলি নিয়ে কেউ প্রশ্ন করছে না, এবং রাজনীতিকরা ব্যস্ত হয়ে পড়ছে, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য, কেউ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। এই টিকিয়ে রাখা এবং যাওয়া, এই দ্বন্দ্বের মধ্যে পড়ে আপনার যে সলিড যে সমস্যাগুলো, সেগুলির দিকে কারো নজর নাই, সেগুলোর দিকে কারো কোনো। অনেক ধন্যবাদ জনাব মাহবুব কামাল। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে সমস্ত ঘটনা নিয়ে আমাদের মধ্যে উদ্বেগ, আপনাদের মধ্যে উদ্বেগ, সেগুলো কেন হচ্ছে সেটা মাহবুব কামাল ভাই বললেন, এবং উনি এই যে মানসিকতাটা মানুষের চেঞ্জ হয়েছে সেটা কেন হয়েছে সেটাও বললেন। এখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় তারও কিছু সম্ভাবনার কথা বললেন, কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনা দেখছেন কি না সেটা নিয়ে হতাশা ব্যক্ত করলেন। এই হতাশা সকলের মধ্যে সংক্রমিত হোক, এটা আমরা চাই না, কিন্তু এর বিকল্প কি সেটাও কিন্তু আমাদেরই খুঁজে বের করতে হবে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।